আসসালামু আলাইকুম। সহস্বাদের রান্নাঘর থেকে সব আপুদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য 1 লিটার দুধে ছানার কিভাবে পারফেক্ট কালোজাম বানাতে হয় দেখাবো। আপনারা যাতে বাসায় খুব সহজভাবে ছানার কালোজাম বানাতে পারেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি সর্বপ্রথম মেজারমেন্ট কাপে সব উপকরণ মেপে রেখেছি। আপনাদের আমি পরে দেখিয়ে দিব কতটুকু কী পরিমাণ নিয়েছি। এবার আমি সর্বপ্রথমে একটি নর্মাল তাপমাত্রা ডিম আমি ভেঙে নিব। ডিমটি অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে বের করবেন। আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান তবে তরল দুধ জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন। এবার আমি ডিমটি সুন্দর করে ফেটিয়ে পাশে রেখে দিলাম। এবার আমি ছানার সঙ্গে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আজ আমি আপনাদের ছানা বানানো দেখালাম না। আপনারা যদি পারফেক্ট ছানা বানাতে চান তবে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ছানা রেসিপি দেখতে পারেন। কিংবা আমি কিছুদিন আগে আমার পেজে দেখিয়ে দিয়েছি 1 লিটার দুধে সাদা রসগোল্লার রেসিপিতে কিভাবে পারফেক্ট ছানা বানাতে হয়। এবার আমি এখানে 1 লিটারে দুধে আমার 1 কাপ ছানা হয়েছে। অবশ্যই ছানাটি পারফেক্ট হতে হবে। পারফেক্ট ছানা না হলে কখনো পারফেক্ট মিষ্টি বানানো সম্ভব নয়। এবার আমি ছানাগুলো এক পাশে রেখে দেব এবং শুকনো সব উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি সর্বপ্রথমে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, ডানু। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, সমস্যা হবে না। এরপর আমি 1/4 কাপ ময়দা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন, এটা আমি গুঁড়া দুধের পাশে রেখে দিলাম। এরপর আমি 1 টিস্পুন সুজি ব্যবহার করছি। এরপর আমি 1 টিস্পুন চিনি ব্যবহার করছি। এবার আমি হাফ টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করছি এবং একটু সাদা এলাচের গুঁড়া ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ ব্যবহার করছি। 1 টিস্পুন ঘি ব্যবহার করছি সব উপকরণের মধ্যে মিশানোর জন্য। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে মিষ্টির ফ্লেভারটা সুন্দর আসে। এই তো আমি সব কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে মিশাচ্ছি। এভাবে যখন মুঠ পেকে আসবে মনে করবেন আপনি সব শুকনো উপকরণ মিশানো হয়ে গেছে। এবার আমি সমস্ত শুকনো উপকরণ আমি ছানার সঙ্গে মিশিয়ে নিব। এই তো আমার সব উপকরণ মিশানো শেষ হয়ে গেল। যেহেতু আমার ছানার ভিতরে সব শুকনো উপকরণ দিয়ে ছানাটি শক্ত হয়েছে, সেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব একটু একটু করে। আপনারা ইচ্ছা করলে জাল দিয়ে তরল দুধ ঠান্ডা করে ব্যবহার করতে পারেন, ডিম যদি না ব্যবহার করতে চান। আমি এই কারণে ডিম ব্যবহার করছি, যেহেতু আমি ছানার কালোজাম মিষ্টি বানাবো। কালোজামের মিষ্টির ভিতরে হালকা হালকা একটু হলুদ টাইপের দেখতে লাগে, এই জন্য আমি ডিম ব্যবহার করছি, যাতে আমার ভিতরটা দেখতে খুব সুন্দর লাগে। এই তো আমি এখানে ডিম নিয়েছি। এবার আমি 1 চামচ করে একটু একটু করে আমি ছানার ভিতরে ডিম ব্যবহার করব, যতক্ষণ আমার ছানাটি নরম না হচ্ছে। আপনারাও একটু একটু করে ছানার ভিতরে ডিম যদি না ব্যবহার করতে চান কিংবা দুধ যদি ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন না কেন, আপনারা একবারে কখনোই দিবেন না। একটু একটু করে যতক্ষণ ছানা নরম না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ডিম কিংবা দুধ ব্যবহার করতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে উপকরণগুলো আমি হাতের সাহায্যে মিশাচ্ছি ডিম দিয়ে। এই তো আমি আবারও 1 চামচ ব্যবহার করলাম। এখানে আমি সর্বমোট 4 চামচ ডিম ব্যবহার করেছি, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার আমার ছানাটি নরম হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিব হাতের তালু দিয়ে আমি আরেকটি বার কীভাবে ছানা ময়ন করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে আমি একটি বার মিষ্টি শেপ দেওয়ার আগে আমি এভাবে সমস্ত ছানাগুলো সুন্দর করে হাতের তালু দিয়ে কিভাবে আমি ময়ন করে নিচ্ছি। এভাবে সমস্ত ছানাগুলো আমি ময়ন করে নিলাম। এই তো আমার নেওয়া শেষ হয়ে গেল। দেখেছেন কত সুন্দর হয়েছে ছানাগুলো? এই তো দেখতে পাচ্ছেন কত নরম আর সফট হয়েছে। আর এইটুকু আমার অবশিষ্ট ডিম বেঁচে গেছে। এবার আমি একটি চামচের সাহায্য নিয়ে আমি ছানার কালো জামগুলো একই রকমের শেপ করে নিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা চামচ কিংবা যে কোনোভাবে একই রকম শেপ করে নিতে পারেন।
এবার আমি সমস্ত বলগুলো করে নেব। দেখতে পাচ্ছেন আমার সমস্ত বল করা শেষ। এবার আমি একটি একটি করে ছানার কালোজামের মিষ্টির শেপগুলো দিয়ে দেব। আপনাদের একটি আমি মিষ্টি বানিয়ে দেখাই। একটু হালকা আমি ঘি দিয়েছি হাতের তালিতে। এতে দেখতে পাচ্ছেন এভাবে আমি গোল করে আগে পেস্ট করে নিব, তারপরে হাতের সাহায্যে মাঝখানে এভাবে গোল করে ঘুরিয়ে নিব। নিয়ে এবার আমি যেহেতু ছানার কালোজাম বানাবো, আমি এবার লম্বা শেপ করে নেব। এভাবে প্রতিটি আমি ছানার কালোজাম করে নিব। দেখেছেন কত সুন্দর হয়েছে? এই তো এভাবে আপনারা হাতের পেজ দিয়ে সুন্দরভাবে ছানার কালোজামের আকৃতি দিতে পারবেন। দেখেছেন একটুও ফাটন নাই। এভাবে যদি আপনারা ছানা সফট করে মিষ্টি বানান তবে ইনশাল্লাহ আপনাদেরও মিষ্টি ফাটল থাকবে না। এভাবে প্রতিটি মিষ্টি আমি কড়াইয়ে তেলে চুলাতে ভেজে নিয়ে আসি। চলুন তাহলে। এবার আমি কড়াইয়ে ডুবান্ত অবস্থায় যাতে ভাজা যায় সে পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো যাতে আমার তেলের ভিতরে ডুবে থাকে। আর একটু কথা, একদম চুলার আঁচ লো থাকতে হবে। আর মিষ্টির শেপ যদি মনে করেন আপনাদের চ্যাপ্টা হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকবার আপনারা হাতের পেজ দিয়ে মিষ্টিগুলো লম্বা আকৃতি দিতে পারেন। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো এক একটি করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। অল্প আছে মিষ্টিগুলো ভেজে নিব। এবার আমার সব মিষ্টিগুলো তেলের ভিতরে দেওয়া শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কড়াইটা দুলিয়ে দিচ্ছি, কেননা এই অবস্থায় মিষ্টিগুলো এখনও নরম আছে। এজন্য আমি কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না। আমি যখন মিষ্টিগুলো আমার ফুলিয়ে উঠবে তখন আস্তে আস্তে আমি স্প্যাচুলারের সাহায্য নিয়ে একটু একটু করে নাড়িয়ে দিব। মিষ্টিগুলো আপনাদের ধৈর্য সহকারে ভাজতে হবে। বেশি তাপ দিলে ভিতরে কাঁচা থাকবে, ওপরে রং এসে যাবে। এজন্য আপনারা কখনোই বেশি তাপে মিষ্টিগুলো ভাজবেন না। একদম লো থেকে যখন মাঝামাঝি অবস্থায় আসবে, মিষ্টিগুলো ফুলিয়ে যাবে, তখন একদম লো থেকে পরে একটু আপনারা তাপ বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এর বেশি আপনারা দেবেন না। বেশি তাপে ভাজলে মিষ্টির ওপরে কালার এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, সেই ক্ষেত্রে আপনার মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। অতএব আপনারা যেভাবে আমি বলছি সেভাবে অবশ্যই আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আপনাদের মিষ্টি পারফেক্ট হবে। আর যখন দেখবেন মিষ্টিগুলো মাঝামাঝি অবস্থায় ভাজা হয়ে গেছে তখন এপাশ আর ওপাশ আপনারা স্প্যাচুলার সাহায্য নিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিলে এভাবে দেখতে পাচ্ছেন আপনাদের মিষ্টির কালার চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টির কালারগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি কিছুক্ষণের মধ্যে আমার মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। আপনারা বেশি আবার কড়া ভাজতে যাবেন না। অনেক সময় কড়া বেশি ভাজলে শিরাতে দিলে শিরা ঢুকতে অনেক সময়ের দরকার লাগে। যারা নতুন করবেন তারা বেশি কড়া করতে যাবেন না, কেমন? যাই হোক, আমার মিষ্টিগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে কালার, দেখেছেন? এবার আমার সমস্ত মিষ্টিগুলো ভাজা শেষ হয়ে গেল। এবার আমি মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব। ছোটো পাতিলে এবার আমি একটু পানি ফুটিয়ে রাখবো, যেহেতু আমি ফুটানো পানি পরে মিষ্টিতে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন পাতিল আমি চুলার উপর দিয়ে দিয়েছি ফুটানোর জন্য। পানি ফুটানো শেষ হলো আমার। এবার আমি মিষ্টি শিরা বানিয়ে নিব। 1 লিটার দুধে যেহেতু আমার 13টি মিষ্টি হয়েছে, এজন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চিনি ব্যবহার করছি এবং 2 কাপ চিনির জন্য আমি 3 কাপ পানি ব্যবহার করছি একই কাপ দিয়ে। দেখতে পাচ্ছেন এবার আমি ফ্লেভারের জন্য 3টি এলাচ দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব পানি যত পর্যন্ত ফুটিয়ে না যাবে। যখন ফুটিয়ে যাবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। চলুন তাহলে মিষ্টি শিরা ফুটানোর আগ পর্যন্ত কিছু দরকারি গল্প করা যাক। আসলে সবসময় যে কোনো পাত্রই নেন না কেন মিষ্টি শিরার জন্য একটু বড় সাইজের নেবেন, তাহলে মিষ্টি শিরা যখন বলক উঠবে তখন পড়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য আমি এবার একটু বড় পাত্র নিয়েছি। আরেকটু কথা বলতে চাই, আমি 13টি মিষ্টিতে 2 কাপ চিনি কেন ব্যবহার করেছি, কেননা কালো জামে সবসময় একটু মিষ্টিটা গাঢ় থাকে, আর কালো জামে যদি মিষ্টি গাঢ় না থাকে তাহলে খেতে ভালো লাগে না। এই জন্য আরেকটু কথা বলতে চাই,
আমার পেজে যে সাদা রসগোল্লার রেসিপি আমি কিছুদিন আগে ছেড়েছি, তাতে আমার প্রিয় ফলোয়ার এবং প্রিয় দর্শকদের একটি কথা বলতে ভুলে গিয়েছি। আমি যখন মিষ্টিটি প্রথমে হাই হিটে 10 মিনিট জাল করেছিলাম, তারপরে জাল করার পরে যে 10 মিনিট ছিল পরে, সে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল দিয়েছি। তারপরে পারফেক্ট মিষ্টি হয়ে গেছে। কেননা অনেক সময় আমাদের আসলে অনেক কিছু আমরা বলতে ভুলে যাই। আমার গল্প শেষ হতে হতে শিরাতে বলক এসে গেছে। যখনই শিরাতে বলক এসে যাবে, বেশিক্ষণ আপনারা জাল দেবেন না, তাহলে শিরা ঘন হয়ে যাবে। আমি এবার আপনাদের বলে দিই, শিরা যখন বলক এসে যাবে তখন অবশ্যই গরম শিরাতে আপনারা কখনো গরম মিষ্টি দিবেন না। হাতে সহ্য করার মতো তাপমাত্রা যতটুকু আপনারা হাতে সহ্য করতে পারবেন, সেরকম কুসুম গরম মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিবেন। এই তো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়ামে চেয়ে একটু হাই হিটে প্রথম অবস্থায় আমি 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করেছি। ঢাকনার যে ফুটো সেটা আমি বন্ধ করিনি। প্রথমে 10 মিনিটে আপনারা কখনোই ঢাকনা খুলবেন না। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি এবং আমি 2 কাপ গরম যে ফুটানো পানি রেখেছিলাম সেটা ব্যবহার করলাম। কারণ শিরাটি আমার একটু ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি পানিটা ব্যবহার করছি, মিষ্টির গায়ে যাতে ফুটানো গরম পানি না লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমি মাঝামাঝি দিয়ে দিলাম। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার আমি যে 5 মিনিট জাল দিচ্ছি, এই 5 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল দিব। দেখুন আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে ফেলছি। এই তো দেখেছেন আমার মিষ্টিগুলো রসে টইটুম্বর হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্য নিয়ে একটু মিষ্টিগুলো নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখুন যখন মিষ্টি আপনার হয়ে যাবে তখন এইভাবে বুঝতে পারবেন মিষ্টিগুলো শিরা থেকে নিচে ডুবে থাকবে। মিষ্টিগুলো নাড়াচাড়া করতে ভারী ভারী লাগবে এবং মিষ্টিগুলো দেখতে অনেক বড় লাগবে। এতে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো দেখে ঠিক এরকমই হবে। একটা মিষ্টি আপনাদের আমি উঠিয়ে দেখাই, কত রসের টইটুম্বর হয়ে গেছে আমার মিষ্টিটা। দেখুন কত সুন্দর নরম হয়েছে। প্রতিটা মিষ্টিতে আমার এভাবে শিরা ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের বলি, যত তাড়াতাড়ি মিষ্টি হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনারা অবশ্যই চুলা থেকে নামিয়ে ফেলবেন। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে ফেলব এবং সারা রাতে রেস্টে রেখে দেব। আসলে আমি অনেক চেষ্টা করি দিনের বেলাতে আমি যাতে আপনাদের মিষ্টিগুলো বানিয়ে দেখাতে পারি। আসলে অনেক ব্যস্ততার কারণে অনেক সময় সব সময় ভিডিওটা দিনের বেলা করা কমপ্লিট হয় না, এজন্য রাত লেগে যায়। তবুও ইনশাল্লাহ চেষ্টা করব যাতে দিনের বেলা ভিডিওগুলো কমপ্লিট করতে পারি। এবার আমি সারা রাতে মিষ্টিগুলো রেস্টে রেখে দিলাম এবং আপনাদের সকালে দেখিয়ে দিব আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি এবার আমার মিষ্টিগুলো নিয়ে আসলাম পরিবেশনের জন্য সকালে। আমার মিষ্টিগুলো কেমন হয়েছে দেখেছেন? আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি প্রতিটি মিষ্টি প্লেটে উঠিয়ে আপনাদের দেখাবো আমার মিষ্টিগুলো কত সুন্দর এবং টইটম্বর হয়েছে। এবার আমি প্রতিটি মিষ্টি একটু একটু করে আমি প্লেটে উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এভাবে প্রতিটা মিষ্টি প্লেটে উঠাবো। এই তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি মিষ্টি উঠিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো আমার মিষ্টির ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে এবং ভেতরটাও সুন্দর হয়েছে। আর এতটুকু মিষ্টির শিরা বেঁচে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে এবং রসে টইটম্বর হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ভিতরে মিষ্টিটা কেমন হয়েছে। দেখেছেন কত সুন্দর কালার এসেছে এবং ওপরটা কত সুন্দর কালার এসেছে এবং ভিতরে কতটা রসে টইটম্বর হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি মিষ্টির সৌন্দর্য বাড়ানোর জন্য বাসায় ইনস্ট্যান্ট মোয়া বানিয়ে নিয়েছি। 1 প্যাকেট ডানো গুঁড়া দুধের ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে শুকিয়ে নিয়ে ইনস্ট্যান্ট মোয়া বানিয়েছি। এবার আমি মিষ্টির সৌন্দর্যের জন্য মোয়াগুলো ছড়িয়ে দেবো মিষ্টির উপরে, দেখতে পাচ্ছেন। এই তো আমার ছড়িয়ে দেওয়া শেষ হলো।
আপুরা জানি না কতটুকু আপনাদের আমি বুঝাতে পেরেছি আর আমার ভিডিও কতটুকু আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি আপুরা আপনারা যাতে আমার রেসিপি দেখে সহজভাবে বাসায় খুব সুন্দরভাবে মিষ্টি বানাতে পারেন। আপুরা আপনাদের যদি মিষ্টির সম্পর্কে কিছু জানার থাকে আরও কিছু, আমাকে আপনারা কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিব। জানি না আপুরা আমার ভিডিও কতটুকু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আপনারা সবাই আমাকে একটু করে লাইক ও সাবস্ক্রাইব করবেন আশা করছি। আপনাদের সাপোর্ট না পেলে আমরা নতুন যারা পেজে কাজ করছি তারা কখনো নতুন কোনো ভিডিও উপহার দিতে পারবো না। আপনাদের সাপোর্টে আমরা যাতে আরও নতুন কোনো ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারি, এই জন্য আপনাদের সাপোর্টের দরকার। আশা করছি আপনারা সবসময় আপনজনের মতো আমার পাশে থাকবেন।